গুড মর্নিং ক্লাস। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম টু রাইট স্মার্ট একাডেমি। আমি রয়েছি তোমাদের সাথে জিওগ্রাফির সুমন স্যার। আচ্ছা স্টুডেন্ট, গত কয়েকটি ক্লাসে আমি কিন্তু তোমাদের যে বইতে দ্বিতীয় অধ্যায় রয়েছে বায়ুমণ্ডল, সেখান থেকে পড়াশোনা শুরু করেছিলাম আমরা, তাই না? তোমাদের নিশ্চয়ই মনে আছে সেটা। দেখো, গত ক্লাসে আমরা বায়ুমণ্ডলের যে স্তর বিন্যাস সেই চ্যাপ্টারটা শুরু করেছিলাম এবং যে স্তরের যে ভাগগুলি যেগুলি রয়েছে সেগুলো আলোচনা করেছিলাম। কেবলমাত্র ৩টি স্তর নিয়ে আমরা আলোচনা করেছি। বাদবাকি যে স্তর রয়েছে সেটি আমি বলেছিলাম যে তোমাদের পার্ট 2 তে আমি তোমাদের সাথে সেটি আলোচনা করব। দেখো, আজকে এই ক্লাসটা বায়ুমণ্ডলের স্তর বিন্যাস পার্ট 2। আজকের ক্লাস সম্পর্কে তো আমরা আলোচনা করবই, তার আগে গত ক্লাসের পড়া তোমাদের কি মনে আছে? চলো একটু দেখে নিই। আচ্ছা স্টুডেন্ট, তোমরা বলো তো, এই যে বায়ুমণ্ডল, এই বায়ুমণ্ডল কি বা কাকে বলে? তোমাদের মনে আছে? বলো। ভেরি গুড। কি বললে? যে অদৃশ্য গ্যাসীয় আবরণ, অতি সূক্ষ্ম ধূলিকণা এবং যে জলীয় বাষ্প রয়েছে, জলীয় বাষ্প কিন্তু আবর্তন করে রয়েছে কাকে? এই পৃথিবীকে। সেটি কিন্তু অদৃশ্য রয়েছে, তাই না? এবং পৃথিবীর যে মাধ্যাকর্ষণ শক্তি রয়েছে, সেই শক্তির টানে পৃথিবীর চারিদিকে আবর্তিত হচ্ছে। তাকে আমরা কি বলবো? বায়ুমণ্ডল। আচ্ছা, আমরা বায়ুমণ্ডলের বিস্তার সম্পর্কেও জেনেছিলাম, তাই না? বলতো, বায়ুমণ্ডলের বিস্তার কত অবধি ধরা হয়? ভেরি গুড। ভূপৃষ্ঠ থেকে ১০,০০০ কিমি উচ্চতা পর্যন্ত কিন্তু বায়ুমণ্ডলের কি ধরা হয়? যে বিস্তার, তাই তো? দেখো, এই যে ১০,০০০ কিলোমিটার, এটি কিন্তু যে সঠিক যে মাপ তা কিন্তু নয়। এটি আমরা ধরে নিই। বিজ্ঞানীরা এখনো কিন্তু এটি নিয়ে গবেষণা করছে, ফলে এর সঠিক যে উচ্চতা কত সেটি কিন্তু আজও প্রমাণিত হয়নি। স্টুডেন্ট, আমরা বায়ুমণ্ডলের উপাদান পড়েছিলাম, তাই তো? বায়ুমণ্ডলের উপাদানকে কয় ভাগে ভাগ করা যায়, কি কি বলতো? ভেরি গুড। বায়ুমণ্ডলের উপাদানকে মূলত ৩ ভাগে ভাগ করা যায়। নাম্বার 1 কি? গ্যাসীয় উপাদান। ভেরি গুড। নাম্বার 2 জলীয় বাষ্প এবং নাম্বার 3 কে ধূলিকণা, তাই না? এই যে গ্যাসীয় উপাদান, এর মধ্যে বিভিন্ন রকম গ্যাস কিন্তু আমাদের এই বায়ুমণ্ডলে বর্তমান রয়েছে, তাই তো? তোমরা আমাকে বলবে যে বায়ুমণ্ডলে সবথেকে বেশি পরিমাণে যে গ্যাসটি রয়েছে তার নাম কি? বলো তো, কোন গ্যাসটি বেশি পরিমাণে রয়েছে? ভেরি গুড। তাহলে বায়ুমণ্ডলে সবথেকে বেশি রয়েছে নাইট্রোজেন, তাই না? কত পার্সেন্ট রয়েছে বলো তো? 78.08%। খুব ভালো বলেছো। এবং এই যে নাইট্রোজেনের পরে কিন্তু আরো একটা গ্যাস রয়েছে যেটি আমাদের বেঁচে থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কি নাম তার বলো? অক্সিজেন। ভেরি গুড। তাহলে এই অক্সিজেনের পরিমাণ বায়ুমণ্ডলে কত রয়েছে বলো তো? 20.94% কিন্তু বায়ুমণ্ডলে অক্সিজেন রয়েছে। তাহলে আমরা দেখলাম যে বায়ুমণ্ডলে অক্সিজেন আর নাইট্রোজেন এই দুটি কিন্তু 99% রয়েছে 100%-এর মধ্যে। বাদবাকি যে 1% রয়েছে তার মধ্যে কি রয়েছে? আর্গন রয়েছে, নিয়ন, জেনন, ক্রিপ্টন, হাইড্রোজেন, জলীয় বাষ্প, ধূলিকণা, মিথেন, তারপরে ওজোন। এই যে জিনিসগুলি, এগুলো কিন্তু বায়ুমণ্ডলে রয়েছে। তাহলে তোমরা কি জানলে? সব থেকে বেশি কি রয়েছে? অক্সিজেন এবং নাইট্রোজেন, তাই তো? স্টুডেন্ট, তোমাদের নিশ্চয়ই নিষ্ক্রিয় গ্যাসের কথা মনে আছে, আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম। বলো তো, প্রধান 4টি নিষ্ক্রিয় গ্যাস কি কি? ভেরি গুড। নিয়ন আর হিলিয়াম। তাহলে নিয়ন 1, হিলিয়াম, জিনন 3 এবং 4 নম্বর যেটি হলো সেটি হলো ক্রিপ্টন। তাহলে এই 4টির কিন্তু বায়ুমণ্ডলে খুবই সামান্য পরিমাণে আছে এবং এদের কিন্তু কাজ তেমন কিছু নেই। ফলে এদের কি বলা হয়? নিষ্ক্রিয় গ্যাস, তাই তো? আচ্ছা স্টুডেন্ট, বলো তো যে অ্যারোসোল কি? মনে আছে অ্যারোসোল? হ্যাঁ, ধূলিকণা। ভেরি গুড। বায়ুমণ্ডলে যে বায়বীয় ধূলিকণাগুলো রয়েছে তাকে কিন্তু আমরা এক কথায় কি বলবো? অ্যারোসোল। আচ্ছা, আমরা বায়ুমণ্ডলের যে গুরুত্ব আমাদের জীবনে সেটা পড়েছিলাম। কি কি গুরুত্ব বর্তমান রয়েছে বলো? ভেরি গুড। এক, জীবমণ্ডলকে বাঁচিয়ে রেখেছে। আর কি বায়ুমণ্ডল কি করে? যে সৌরশক্তির যে অতি বেগুনি রশ্মি সেটি কিন্তু আটকায় এই বায়ুমণ্ডল, তাই না? এবং আবহাওয়ার বিভিন্ন যে ঘটনা, যেমন মেঘ সৃষ্টি, বৃষ্টিপাত, ঘূর্ণিঝড়, ঘনীভবন, এগুলো সবই কিন্তু এই বায়ুমণ্ডলের দ্বারা সৃষ্ট, তাই তো? তাহলে আমরা কিন্তু কি জানলাম? যে বায়ুমণ্ডলের গুরুত্ব।
আচ্ছা, এরপরে আমরা কি জেনেছিলাম যে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। বায়ুমণ্ডলের স্তর বিন্যাস গিয়ে আমরা দেখতে গেছিলাম যে উপাদানের ভিত্তিতে কিন্তু বায়ুমণ্ডলকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে ভাগ করা যায়। খুব ভালো বলেছো। এই দুইটি ভাগ কি কি বলতো? এক, সমমণ্ডল, যার ইংলিশ কি? হোমোস্ফিয়ার। তাহলে এক নম্বর কি? সমমণ্ডল। সমমণ্ডল কাকে বলবো? ভেরি গুড, যে বিভিন্ন গ্যাস রয়েছে তাদের উপাদান কিন্তু মূলত সমান থাকে এই অঞ্চলে, তাই একে কি বলা হয়? সমমণ্ডল। এরপরে আরো একটা স্তর রয়েছে যার নাম কিন্তু বিষমমণ্ডল, অর্থাৎ ইংলিশে একে কি বলা হয়? হেটেরোস্ফিয়ার। আচ্ছা, এই হেটেরোস্ফিয়ার কিন্তু এই সমমণ্ডল ঠিক পরে থেকে শুরু হয়ে পুরো 10,000 কিলোমিটার, যেটা আমরা উচ্চস্তর ধরি বায়ুমণ্ডলে, সেই স্তর অবধি কিন্তু বিস্তৃত। তোমরা আমাকে বলবে যে এই হেটেরোস্ফিয়ারের উচ্চতম স্তর কি এবং নিম্নতম স্তর কি? নিম্নতম স্তর কি বলতো? ভেরি গুড, আণবিক নাইট্রোজেনের স্তর হচ্ছে কিন্তু নিম্ন স্তর। নিচের দিকে নাইট্রোজেন রয়েছে ভূপৃষ্ঠের কাছাকাছি অংশ, এবং এর একদম উপরের স্তর, প্রধান চারটি স্তর, তার মধ্যে নিম্ন স্তর হচ্ছে নাইট্রোজেন স্তর, এবং একদম উপরে যে স্তরটি রয়েছে সেখানে কিন্তু আমরা কি বলে থাকি? যে হাইড্রোজেন স্তর। তাই তো? তাহলে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস আমরা উপাদানের ভিত্তিতে দুটো ভাগে করছি, এক সমমণ্ডল, এক বিষমমণ্ডল। এরপরে আমরা পড়েছিলাম যে উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের শ্রেণীবিভাগ, অর্থাৎ তাপমাত্রা অনুযায়ী, উষ্ণতা অনুযায়ী কয় ভাগে ভাগ করেছিলাম? 6 ভাগে। ভেরি গুড। তাহলে এই 6 ভাগের মধ্যে আমরা কিন্তু প্রথম 3 ভাগ সম্পর্কে আলোচনা করেছিলাম, আর বাদবাকি যে 3 ভাগ আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব। প্রথম 3 ভাগ কি কি ছিল বলো তো স্টুডেন্ট, তোমাদের মনে আছে? ভেরি গুড, খুব ভালো বলেছো যে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার আর মেসোস্ফিয়ার, এই তিনটে নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এছাড়া আর কি কি রয়েছে? এছাড়া কিন্তু আর রয়েছে থার্মোস্ফিয়ার ও আয়নোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার এবং ম্যাগনেটোস্ফিয়ার। এই যে 6টি স্তর, এটি কিন্তু বায়ুমণ্ডলের উষ্ণতার ভিত্তিতে ভাগ করা হয়। এবারে তোমরা আমাকে বলবে যে আমাদের এই যে ট্রপোস্ফিয়ার, যেটি বায়ুমণ্ডলের একেবারে নিম্ন স্তর, তাই তো? এবারে এই ট্রপোস্ফিয়ারের উচ্চতাটা কত ধরা হয়? ভেরি গুড, কি বললে? যে নিরক্ষীয় অঞ্চলে এর উচ্চতা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে 18 কিমি, এবং ধীরে ধীরে যত আমরা মেরুর দিকে প্রবেশ করব তত কিন্তু এর উচ্চতা হবে 8 কিমি, তাই তো? ভেরি গুড, ঠিকই বলেছো। আচ্ছা স্টুডেন্ট, তোমাদের মনে আছে যে নর্মাল ল্যাপস রেট কত? অর্থাৎ আমরা যদি ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে যাই, প্রতি 1 কিলোমিটার উচ্চতায় বা 1000 মিটার উচ্চতায় তাপমাত্রা কত ডিগ্রি হারে কমে? ভেরি গুড, 6.4 ডিগ্রি হারে কিন্তু তাপমাত্রা কমে যাচ্ছে প্রতি 1 কিলোমিটার অন্তর। তোমরা বলো তো যে ক্ষুব্ধমণ্ডল বলা হয় কোন স্তরকে? ভেরি গুড, ট্রপোস্ফিয়ারকে। কেন বলা হয়? কারণ একদমই তাই, কারণ এখানে ঝড় ঝঞ্ঝা, মেঘ, বৃষ্টি, এই যে প্রাকৃতিক বিষয়গুলো, বজ্রপাত, এগুলো কিন্তু এই অঞ্চলে হয়ে থাকে, তাই একে কি বলা হয়? ক্ষুব্ধমণ্ডল, তাই তো? আচ্ছা, ভেরি গুড। তাহলে এর উল্টোটা অর্থাৎ শান্ত মণ্ডল বলা হয় কাকে বলতো? স্ট্র্যাটোস্ফিয়ারকে। কেন বলা হয়? কারণ এখানে এই যে মেঘ, ঝড়, বৃষ্টি, এগুলো কিন্তু এখানে তেমন ভাবে হয় না। আপাত দৃষ্টিতে এই যে অঞ্চলটা সেটা কিন্তু শান্ত অবস্থায় থাকে, তাই এটাকে বলা হয় শান্ত মণ্ডল। আচ্ছা, জেট প্লেন কোন স্তর দিয়ে চলাচল করে বলতো? ভেরি গুড, জেট প্লেন কিন্তু চলাচল করে এই শান্ত মণ্ডলের উপর দিয়ে, অর্থাৎ ট্রপোস্ফিয়ারের উপর দিয়ে, তাই তো? এই স্তরে আরো একটি কিন্তু গুরুত্বপূর্ণ স্তর লক্ষ্য করা যায় এই স্তরের মধ্যে। ভেরি গুড, ঠিক বলেছো, ওজোন স্তর। তাহলে ওজোন স্তর কিন্তু এই স্ট্র্যাটোস্ফিয়ারেই লক্ষ্য করা যায়, তাই না? যেটির কাজ কি? খুব ভালো বলেছো যে সূর্যের বেগুনি, অতি বেগুনি রশ্মিকে শোষণ করে নেয়, ফলে আমাদের ত্বকের যে ক্যান্সার ইত্যাদি কিন্তু ঘটে না। সূর্যের অতিবেগুনি রশ্মি যদি সরাসরি ত্বকে পড়ে তাহলে কিন্তু ত্বকের ক্যান্সারও হতে পারে। এই অতিবেগুনি রশ্মি কিন্তু কে শোষণ করে নিচ্ছে? স্ট্র্যাটোস্ফিয়ারে অবস্থিত ওজোন স্তর কিন্তু এই অতিবেগুনি রশ্মি শোষণ করে নিচ্ছে, তাই তো? আচ্ছা স্টুডেন্ট, এই যে স্ট্র্যাটোস্ফিয়ার এবং ট্রপোস্ফিয়ার, এই দুটির মাঝখানে কিন্তু একটা সীমারেখা রয়েছে, তার নাম কি তোমাদের মনে আছে?
ভেরি গুড, ট্রপোপজ। এবং স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ার এই দুটোর মাঝখানে একটা সীমারেখা রয়েছে, তার নাম কি বলো? স্ট্র্যাটোপজ। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ার আর মেসোস্ফিয়ারের মাঝখানে আছে স্ট্র্যাটোপজ। আচ্ছা, বলো তো স্টুডেন্ট, যে নৈশদ্যুতি মেঘ সৃষ্টি হয় কোন স্তরে? নৈশদ্যুতি মেঘ সৃষ্টি হয় কোন স্তরে? ভেরি গুড, মেসোস্ফিয়ারে কিন্তু নৈশদ্যুতি স্তর সৃষ্টি হয়। আচ্ছা, তাহলে গত ক্লাসে আমরা এই অবধি আলোচনা করেছিলাম। গত ক্লাসের পড়া তোমরা মনোযোগ দিয়ে শুনেছো, সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা এই যে মেসোস্ফিয়ার যে স্তরটা রয়েছে তারপরে যে স্তরগুলি রয়েছে, অর্থাৎ থার্মোস্ফিয়ার ও আয়নোস্ফিয়ার, তারপরে এক্সোস্ফিয়ার, এই স্তরগুলো সম্পর্কে কিন্তু আলোচনা করব। এবং আমরা স্ট্র্যাটোস্ফিয়ারে কি দেখেছিলাম, যে ওজোন স্তর, তাই না? এই ওজোন স্তর কাকে বলে, ওজোন স্তরের গুরুত্ব কি, ঠিক আছে, ওজোন স্তরের কথা আমরা জানলাম কিভাবে, এবং এই ওজোন স্তরের ক্ষতিকর প্রভাব কি, সেইগুলো সম্পর্কেও জানবো। চলো তাহলে শুরু করি আজকের ক্লাসটা। দেখো, প্রথমেই রয়েছে মেসোপজ। মেসোপজের কথা তোমরা বুঝতেই পারছো, মেসো অর্থাৎ কি, মেসোস্ফিয়ার, এবং থার্মোস্ফিয়ার ও আয়নোস্ফিয়ারের মাঝখানে যে সীমারেখাটা রয়েছে তাকে আমরা কি বলবো, মেসোপজ। দেখো স্টুডেন্ট, এই যে এখানে আমরা কি দেখেছিলাম, যে তাপমাত্রা কিন্তু মেসোস্ফিয়ারে ধীরে ধীরে কমে যাচ্ছে, প্রায় -90 ডিগ্রি তাপমাত্রা কিন্তু পৌঁছে যাচ্ছে। এরপরে যে স্তরটি রয়েছে দেখো, তারপর রয়েছে থার্মোস্ফিয়ার, তাই তো? এবং এই দুটি স্তরের মাঝখানে অবস্থান করছে, বা যে রেখা দ্বারা এরা আলাদা হয়েছে তার নাম কিন্তু হলো মেসোপজ। খুব ভালো করে মনে রাখবে তাহলে। তাহলে থার্মোস্ফিয়ার আর মেসোস্ফিয়ারের মাঝখানে রয়েছে কিন্তু মেসোপজ। আচ্ছা, এরপরে দেখো রয়েছে 3 নম্বর, হয়ে গেছে আমাদের 4 নম্বরটা, যেটা থার্মোস্ফিয়ার ও আয়নোস্ফিয়ার। মেসোপজের ঊর্ধ্বে 500 কিমি উচ্চতা পর্যন্ত অংশে উষ্ণতা অতি দ্রুত হারে বেড়ে যায়। দেখো, এই যে এটা উষ্ণতার লাইন, তো আগের দিন তোমরা দেখেছিলে, এই যে উষ্ণতা কমে যাচ্ছে 0 ডিগ্রি থেকে, এদিকে মাইনাস, এদিকে প্লাস। তাহলে দেখো তাপমাত্রা কমে যাচ্ছে, আবার স্ট্র্যাটোস্ফিয়ারে তাপমাত্রা বেড়ে যাচ্ছে, আবার মেসোস্ফিয়ারে কমে যাচ্ছে। এরপরে আবার যখন থার্মোস্ফিয়ারে প্রবেশ করছে তাপমাত্রা, তখন কিন্তু বা উষ্ণতা, তখন কিন্তু অতি দ্রুত হারে কিন্তু তাপমাত্রা বেড়ে যাচ্ছে। দেখো, খুব দ্রুত হারে তাপমাত্রা কিন্তু বেড়ে চলেছে, তাই তো? আচ্ছা, এই দ্রুত হারে বাড়া এই স্তরটির নামই কিন্তু হলো থার্মোস্ফিয়ার। আণবিক নাইট্রোজেন ও পারমাণবিক অক্সিজেন এই স্তর গঠনকারী উপাদান, যা সূর্য থেকে আগত রঞ্জন, যেটা এক্স রে এবং গামা রশ্মি, একে শোষণ করে নিচ্ছে। তাহলে সূর্য থেকে আগত এক্স রে এবং গামা রশ্মি এই দুটোকে শোষণ করছে এই থার্মোস্ফিয়ারের এই স্তরটি। ফলে অণু ও পরমাণু এখানে ভেঙে গিয়ে ধনাত্মক ইলেকট্রনের পরিণত হয়। তাই এই স্তরের অপর নাম কিন্তু আয়নোস্ফিয়ার। তাহলে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দাঁড়ালো, যে থার্মোস্ফিয়ারের অপর নাম কি? আয়নোস্ফিয়ার, তাই তো? ঠিক আছে, এরপরে দেখো স্টুডেন্ট, থার্মোস্ফিয়ার ও আয়নোস্ফিয়ারের বৈশিষ্ট্য, কি কি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় এই স্তরটিতে, অর্থাৎ এই যে এই স্তরটিতে কি কি লক্ষ্য করা যায়? আমরা কিন্তু প্রথমেই দেখলাম যে এই থার্মোস্ফিয়ারে তাপমাত্রা কিন্তু দ্রুত হারে বেড়ে যায়, তাই না? তাহলে তোমরা প্রথম পয়েন্টটা কি বলবে, যে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা কিন্তু দ্রুত হারে বাড়তে থাকে এখানে। থার্মোস্ফিয়ারের ঊর্ধ্বে উষ্ণতা হয় প্রায় 1200 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি। তাহলে কি দাঁড়ালো, যে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা কিন্তু দেখো হঠাৎ করে বৃদ্ধি পেয়ে যাচ্ছে, এবং তাপমাত্রা সর্বোচ্চ কত গিয়ে দাঁড়াচ্ছে, যে 1200 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু তাপমাত্রা পৌঁছে যাচ্ছে। এই স্তরে কিন্তু বায়ুর ঘনত্ব খুবই কম। আমরা যখন ট্রপোস্ফিয়ারে পড়েছিলাম তখন কি দেখেছিলাম, যে বায়ুর ঘনত্ব কিন্তু এখানে বেশি, এবং স্ট্র্যাটোস্ফিয়ারে আবার দেখেছিলাম যে বায়ুর ঘনত্ব কিন্তু এখানে কম। তাহলে যেই সব অঞ্চলগুলোতে দ্রুত হারে উষ্ণতা বেড়ে চলেছে, সেই অঞ্চলগুলোতে কিন্তু বায়ুর ঘনত্ব কিন্তু খুবই কম আমরা লক্ষ্য করছি, তাই না? যেমন আমরা স্ট্র্যাটোস্ফিয়ারে দেখেছিলাম, এখানে আবার থার্মোস্ফিয়ারে দেখছি। তাহলে 1 নম্বর হলো, 2 নম্বর হলো। এরপরে 3 নম্বর রয়েছে, দেখো, অতিবেগুনি ও রঞ্জন রশ্মি এই স্তরে শোষিত হয়। আমি একটু আগে কি বললাম তোমাদের, যে সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি, এক্স রে, তারপরে গামা রশ্মি, এগুলো কিন্তু এই থার্মোস্ফিয়ার যে স্তর, সেই স্তরে কিন্তু শোষিত হয়। নাম্বার 4,
বস্তু কোনো আয়নিত আছে বলেই বেতার তরঙ্গ এই স্তর থেকেই প্রতিফলিত হয়। তাহলে আমরা যে বেতার তরঙ্গ শুনি সেই স্তর কোন স্তরে এসে প্রতিফলিত হয়? ভেরি ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্ন এটা, যে বেতার তরঙ্গ কোন স্তর থেকে প্রতিফলিত হয়? তাহলে তোমাদের উত্তর কি হবে? থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার স্তর থেকে কিন্তু বেতার তরঙ্গ প্রতিফলিত হচ্ছে। এরপরে নাম্বার 5 দেখো, আরোরা বা মেরুপ্রবাহ এই স্তরে সৃষ্টি হয়। কি বলছে? যে আরোরা বা মেরুপ্রবাহ কিন্তু এই স্তরে সৃষ্টি হচ্ছে। স্টুডেন্ট, এরপরে আমরা যে স্তরটা নিয়ে আলোচনা করব সেটি কিন্তু উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলের যে 5 নম্বর স্তর রয়েছে সেটি সম্পর্কে। তাহলে সেই স্তরের নাম কি? এক্সোস্ফিয়ার। তাই তো? দেখো, তোমাদের কিন্তু পড়ার সময় আমি বলেছিলাম যে বায়ুমণ্ডলের নিচের যে 3টি স্তর, সেই 3টি স্তরকে আমরা কি বলবো? মনে আছে? সমমণ্ডল বা হোমোস্ফিয়ার, তাই না? এবং বাদবাকি যে স্তরগুলো রয়েছে সেগুলো কিন্তু হলো হেটোস্ফিয়ার বা বিষমমণ্ডল। তাহলে প্রথম 3টি কিন্তু স্তর দেখো রয়েছে এই যে হোমোস্ফিয়ারের মধ্যে, এবং এর পরে যে স্তর সেটি কিন্তু হলো হেটেরোস্ফিয়ার। তাহলে আমরা কিন্তু এখন হেটেরোস্ফিয়ার যে স্তর সেই সম্পর্কে কিন্তু পড়ছি। দেখো, আয়নোস্ফিয়ারের ঊর্ধ্বে বা বা থার্মোস্ফিয়ারের উপরে 750 কিমি পর্যন্ত অংশ হলো এক্সোস্ফিয়ার। তাহলে এখান থেকে দেখো প্রায় 750 কিমি, কিন্তু ধরুন 1000 লেখা রয়েছে, এখানে 80, তাহলে এই অঞ্চল থেকেই এতটা অঞ্চল কিন্তু এক্সোস্ফিয়ারের অন্তর্গত। বৈশিষ্ট্য কি আছে এক্সোস্ফিয়ারের? উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বাড়ে এবং ঊর্ধ্বে উষ্ণতা প্রায় 1600 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। আমরা একটু আগে পড়লাম না যে থার্মোস্ফিয়ারে কি হয়, যে উষ্ণতা দ্রুত হারে বেড়ে যায় এবং তার সর্বোচ্চ স্তর কোথায় দাঁড়ায়? যে 1200 ডিগ্রি সেলসিয়াসে। কিন্তু এখানে দেখো, এখানে কিন্তু উষ্ণতাটা ঠিক বিপরীত হচ্ছে না। আমরা এতক্ষণ কি দেখলাম? যে একটা স্তরে উষ্ণতা বাড়ছে, একটা স্তরে কমছে, তাই তো? দেখো, প্রথমে ট্রপোস্ফিয়ারে কমলো, তারপরে আবার স্ট্র্যাটোস্ফিয়ারে বেড়ে গেল, আবার তারপরে মেসোস্ফিয়ারে কমলো, তারপরে আবার থার্মোস্ফিয়ারে বেড়ে গেল, তারপরে কমার কথা ছিল, কিন্তু না, এই স্তরে কিন্তু উষ্ণতা বা উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা কিন্তু বেড়ে চলেছে এবং সর্বোচ্চ কত হচ্ছে? 1600 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, 2 নম্বর পয়েন্টটা কি রয়েছে দেখো, হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের প্রাধান্য এখানে খুব বেশি। আর আমরা জানি যে হাইড্রোজেন গ্যাস, হিলিয়াম গ্যাস এগুলো কি খুবই হালকা, তাই এই স্তরটি কিন্তু খুব হালকা এবং পাতলা। তাহলে কোন দুটি গ্যাস এখানে রয়েছে বেশি? হাইড্রোজেন এবং হিলিয়াম। তাহলে তোমরা জানলে এক্সোস্ফিয়ার সম্পর্কে। এরপরে কিন্তু রয়েছে স্টুডেন্ট যে উষ্ণতার ভিত্তিতে যে 6 নম্বর ভাগটি, সেটি কি? ম্যাগনেটোস্ফিয়ার। এই ম্যাগনেটোস্ফিয়ারের যে বিস্তার সেটি কিন্তু একেবারে যে 10,000 কিলোমিটার, একেবারে যে লাস্ট সীমা বায়ুমণ্ডল ধরি আমরা, সেই 10,000 কিমি পর্যন্ত। তাহলে বিস্তার কিন্তু এর 750 থেকে 10,000 কিমি পর্যন্ত। এটি বায়ুমণ্ডলের ঊর্ধ্বতম স্তর। তাহলে বায়ুমণ্ডলের নিম্নতম স্তরের নাম কি? যেখানে আমরা বসবাস করি, যেটাকে ক্ষুব্ধমণ্ডল বলা হয়, ট্রপোস্ফিয়ার। আর একদম বায়ুমণ্ডলের যে ঊর্ধ্বস্তর যেটি উপরে রয়েছে 10,000 কিমি পর্যন্ত, তার কিন্তু নাম হলো ম্যাগনেটোস্ফিয়ার, যার বিস্তার 750 থেকে 10,000 কিমি পর্যন্ত। ইলেকট্রন ও প্রোটন দ্বারা গঠিত চৌম্বক ক্ষেত্র বায়ুমণ্ডলকে বেষ্টন করে আছে বলেই এই স্তরের নাম কিন্তু ম্যাগনেটোস্ফিয়ার। ম্যাগনেট, ম্যাগনেট মানে কি? চৌম্বক, তাই না? তাহলে তার নাম অনুসারে কিন্তু এই স্তরটার নামকরণ করা হয়েছে কি? ম্যাগনেটোস্ফিয়ার। কেন? কারণ এই অঞ্চলে কিন্তু ইলেকট্রন এবং প্রোটন দ্বারা গঠিত যে চৌম্বক ক্ষেত্র, সেটা বায়ুমণ্ডলকে কিন্তু বেষ্টন করে আছে। এই বায়ুমণ্ডলকে বেষ্টন করেই কিন্তু এই বায়ু পৃথিবীর চারিদিকে আবর্তিত হচ্ছে। তাই এই স্তরটির নাম কি বলা হলো? ম্যাগনেটোস্ফিয়ার। আচ্ছা, এরপরে রয়েছে দেখো বৈশিষ্ট্য। ম্যাগনেটোস্ফিয়ারে কি কি বৈশিষ্ট্য গুরুত্বপূর্ণ? সূর্য থেকে আগত সৌর বায়ু এই স্তরে আবদ্ধ হয়। তাহলে সূর্য থেকে যে আগত সৌর বায়ু সেটি কিন্তু কোথায় সীমাবদ্ধ হয়? এই ম্যাগনেটোস্ফিয়ারে। নাম্বার 1। নাম্বার 2 কি বলছে? এই স্তরের যে অংশে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র থেমে যায় তাকে ম্যাগনেটোপজ বলে। তাহলে যে অংশে কি হচ্ছে, পৃথিবীর যে চৌম্বকত্ব ক্ষেত্র সেটি থেমে যাচ্ছে, সেই স্তরটাকে আমরা কি বলছি? ম্যাগনেটোপজ। পজ মানে আমরা আগেই বলেছিলাম থামা, তাই তো? তাহলে তার নাম অনুসারে কিন্তু হয়েছে ম্যাগনেটোপজ। 3 নম্বর কি? নিরক্ষীয় অঞ্চলে দুটি ম্যাগনেটোপজ বলয়কে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় বলা হয়।
তাহলে নিরক্ষীয় অঞ্চলে দুটি ম্যাগনেটোপজ রয়েছে, যাকে কি বলা হয়, ভ্যান এলেন বিকিরণ বলয়। দেখো তোমরা ছবিতে ম্যাগনেটোস্ফিয়ার কোথায় রয়েছে বলো? ভেরি গুড, একদম উপরে। দেখো এই যে 750 কিলোমিটার থেকে প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই বিশাল অঞ্চলটাকে বলা হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। আর এই ম্যাগনেটোস্ফিয়ার কিন্তু বিষমমণ্ডলের অন্তর্গত, অর্থাৎ হেটেরোস্ফিয়ারের অন্তর্গত। মনে রাখবে এটা তোমরা। আচ্ছা, এই যে স্যাটেলাইট, এই যে তারপর বিভিন্ন এই যে নক্ষত্র, এগুলো কিন্তু আমরা স্যাটেলাইট উপস্থাপনা করি, তাই না? সেই স্যাটেলাইট কোন স্তরে থাকে জানো? সেই স্যাটেলাইট কিন্তু এই এক্সোস্ফিয়ার যে স্তরটা রয়েছে, সেই এক্সোস্ফিয়ার স্তরেই কিন্তু স্যাটেলাইট লক্ষ্য করা যায়। আচ্ছা, তাহলে আমরা ম্যাগনেটোস্ফিয়ার পড়লাম এবং পড়লাম ম্যাগনেটোস্ফিয়ারের বৈশিষ্ট্য। দেখো এর মাধ্যমে কিন্তু আমরা যে বায়ুমণ্ডলের যে উষ্ণতার ভিত্তিতে যে তারতম্য রয়েছে সেটা কিন্তু শেষ করলাম। তাহলে প্রধান 6টি ভাগে ভাগ করা যাচ্ছে, কি কি আমাকে বলো তোমরা? ট্রপোস্ফিয়ার, ভেরি গুড। তারপর স্ট্র্যাটোস্ফিয়ার, তারপর মেসোস্ফিয়ার, দেন থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার এবং লাস্ট যেটা পড়লাম সেটা হচ্ছে কিন্তু ম্যাগনেটোস্ফিয়ার, তাই তো? আচ্ছা, ভেরি গুড। এরপরে স্টুডেন্ট আমরা ওজোন স্তর পড়েছিলাম তো? কোথায় পড়েছিলাম? যখন আমরা স্ট্র্যাটোস্ফিয়ার পড়েছিলাম, যে তখন পড়েছিলাম যে এই স্তরে কিন্তু ওজোন স্তর লক্ষ্য করা যায়, যেটি সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করে আমাদের কিন্তু ক্যান্সারের হাত থেকে বাঁচায়। এর আরো অনেক কাজ আছে, এবং ওজোন স্তর কি, কিভাবে কাজ করে, এর প্রভাবে কি কি ক্ষতি হয়, এবং ওজোন যে গ্যাস, সেই ওজোন গ্যাসগুলি কি কি বা কোন গ্যাসের প্রভাবে ওজোন স্তর দিনের পর দিন ক্ষতি হচ্ছে, এগুলো কিন্তু আমরা এবার জানবো। দেখো প্রথমেই রয়েছে ওজোন স্তরের গুরুত্ব ও ওজোন স্তরের বিনাশ। আমরা এই সম্পর্কেই কিন্তু পুরোটা পড়ব। ওজোন স্তরের বিনাশ কিভাবে হচ্ছে আর ওজোন স্তরের গুরুত্ব আমাদের জীবনে কি রয়েছে সেটা। প্রথমেই তোমাদের বলে রাখি যে ওজোন স্তর কিন্তু পৃথিবীর চারিদিকে বা পৃথিবীর চারিদিকে বায়ুমণ্ডল যেমন থাকে তেমন ভাবে কিন্তু এর একটি স্তর তৈরি করে। দেখো এখানে ছবিতে এই যে ওজোন লেয়ার বা ওজোন স্তর পৃথিবীর চারিদিকে একটা কিন্তু বলয় সৃষ্টি করেছে, ঠিক আছে? সূর্য থেকে আগত যে রশ্মি, অতিবেগুনি রশ্মি এখানেই শোষিত হচ্ছে। যদি ওজোন স্তরে কোনো সময় ফাটল বা গর্ত সৃষ্টি হয়, তখন কিন্তু সূর্যের আলো সরাসরি আমাদের এই পৃথিবীতে এসে পৌঁছাবে। ফলে ওজোনের যে ক্ষতিকর দিক সেগুলো কিন্তু আমরা লক্ষ্য করব, এবং ওজোন স্তর বিনাশ কি করে হচ্ছে সেই সম্পর্কেও কিন্তু আমরা জানবো। প্রথমে দেখব ওজোন কি। দেখো ওজোন হচ্ছে গ্রিক শব্দ, ঠিক আছে? ওজো থেকে ওজোন শব্দটির উৎপত্তি হয়েছে, যার অর্থ হলো কিন্তু স্মেল বা গন্ধ। তাহলে এক কথায় ওজোন শব্দের অর্থ কি? স্মেল বা গন্ধ। তাহলে এই ওজোন গ্যাসের কিন্তু একটা গন্ধ রয়েছে। হুম, কি গন্ধ? এই ওজোন হালকা নীলাভ আঁশটে গন্ধযুক্ত একটি গ্যাস, যার সাংকেতিক বা রাসায়নিক সংকেত হচ্ছে কি O3। তাহলে আমরা অক্সিজেন, হাইড্রোজেন, তারপরে নাইট্রোজেন, এগুলোর কি সাংকেতিক চিহ্ন দেখে শুনেছিলাম তো, পড়েছিলাম তো গত ক্লাসে। তাহলে না বলো তো নাইট্রোজেনের সংকেত কি? N2, ভেরি গুড। অক্সিজেনের O2। আচ্ছা, এবার হাইড্রোজেনের H2। জলীয় বাষ্পের জল থাকে, তাহলে জলীয় বাষ্প কি হবে? H2O। ঠিক তেমনই কিন্তু এই ওজোন যে গ্যাসটা রয়েছে তার যে সাংকেতিক রাসায়নিক সংকেত সেটি কিন্তু হলো O3। মনে থাকবে তোমাদের? আচ্ছা, এরপরে দেখো ওজোন স্তর। স্ট্র্যাটোস্ফিয়ারের নিম্নাংশে 15 থেকে 30 কিমি উচ্চতায় ওজোন গ্যাসের ঘনত্ব সর্বাধিক। তাহলে এই ওজোন স্তরটা কোথায় লক্ষ্য করা যাচ্ছে? যে স্ট্র্যাটোস্ফিয়ারের অংশে। স্ট্র্যাটোস্ফিয়ারের কিন্তু ঊর্ধ্ব অংশ না, স্ট্র্যাটোস্ফিয়ারের ঠিক নিম্ন অংশে, যেখানে ট্রপোপথ শেষ হচ্ছে, ঠিক তার পর থেকেই কিন্তু রয়েছে এই ওজোন স্তর। তাহলে ভূপৃষ্ঠ থেকে 15 থেকে 30 কিমি উচ্চতায় কিন্তু এই ওজোন স্তর আমরা লক্ষ্য করি। ওজোন স্তরের ঘনত্ব কিন্তু এই অঞ্চলে সর্বাধিক। বায়ুমণ্ডলে এই অংশটি ওজোন স্তর নামেই কিন্তু পরিচিত। তাহলে তোমরা কি জানলে যে ওজোন স্তর কি, বা ওজোন কথাটি কিভাবে এসেছে, ওজোন ওজোনের রাসায়নিক সংকেত কি, তাই তো? আচ্ছা, এরপরে রয়েছে দেখো স্টুডেন্ট ওজোন স্তরের গুরুত্ব। ওজোন স্তরের গুরুত্ব নিশ্চয়ই রয়েছে।
তাই না? দেখো এখানে কিন্তু দুটি গুরুত্ব রয়েছে, খুব ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু খুব ভালো করে মুখস্থ করবে। কি গুরুত্ব? সূর্য থেকে আগত মধ্যম তরঙ্গ বৈশিষ্ট্যযুক্ত ক্ষতিকারক অতি বেগুনি রশ্মির 97 থেকে 99% কিন্তু এই স্তরেই শোষিত হয়। তাহলে কি বলছে? তোমরা আগের ছবিটাও দেখেছো, এই ছবিটাও দেখো, একই ছবি। এই যে বলয়ে কি রয়েছে, যে ওজোন স্তর রয়েছে, সূর্যের যে অতিবেগুনি রশ্মি তার 97 থেকে 99% কিন্তু এখানেই শোষিত হয়, এবং ওজোন স্তর ছাঁকনির মতো কাজ করে বলে এই স্তরকে আমরা কি বলি বলতো? প্রাকৃতিক সৌরপর্দা। এই ওজোন স্তর প্রকৃতিতে রয়েছে, তাই প্রাকৃতিক সৌরপর্দা। তোমাদের পরীক্ষাতে এরকম প্রশ্ন আসতে পারে যে প্রাকৃতিক সৌরপর্দা কাকে বলা হয়, 1 নম্বরের প্রশ্ন। তখন তোমাদের উত্তর কি হবে? ভেরি গুড, প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় কিন্তু ওজোন স্তরকে। দেখো দ্বিতীয় যে গুরুত্বটি রয়েছে সেটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে ওজোন গ্যাসের স্তর ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গের অবলোহিত রশ্মির বিকিরণে বাধা দিয়ে বায়ুমণ্ডলকে কিন্তু উষ্ণতার যে ভারসাম্য সেটি কিন্তু বজায় রাখে। এই যে বায়ুমণ্ডলের যে উষ্ণতার যে ভারসাম্য, সেটি কিন্তু ওজোন স্তর অনেকাংশে বজায় রাখতে সাহায্য করছে। কিভাবে? যে সূর্য রশ্মির যে আসছে দীর্ঘ তরঙ্গ, সেটি আহ, বিকিরণে বাধা প্রাপ্ত হয়ে কিন্তু বায়ুমণ্ডলকে সে উত্তপ্ত করে রাখছে বা ভারসাম্যটা সে বজায় রাখছে। এই স্তর বিনষ্ট হলে পৃথিবীর নানা রকম সমস্যা দেখা দেবে। আমরা আগেই পড়েছি যে ওজোন স্তর বা ওজোন স্তরে গর্ত সৃষ্টি হলে নানা সমস্যার সৃষ্টি হয়, তাই না? তাহলে তাই বিজ্ঞানীরা কি বলেছেন জানো? বিজ্ঞানীরা বলেছে উইদাউট ওজোন লেয়ার বায়োলজিক্যাল সারফেস অফ দ্য আর্থ উইল কনভার্ট ইনটু দ্য ব্লাস্ট সারফেস। যদি ওজোন স্তর যদি না থাকে তাহলে কিন্তু এই যে পৃথিবীর যে কিসে কনভার্ট হয়ে যাবে? অগ্নিবলয়ে কনভার্ট হয়ে যাবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা কি জানলাম? যে ওজোন স্তরের গুরুত্ব। তোমরা এখানে মনে রাখবে যে প্রাকৃতিক সৌরপর্দা কাকে বলা হয়? কাকে বলা হয়? ওজোন স্তরকে। ভেরি গুড। এরপরে রয়েছে দেখো ওজোন ধ্বংসকারী গ্যাস ও তার উৎস। এই যে ওজোন স্তর ধ্বংস হচ্ছে দিনের পর দিন, কোন গ্যাসগুলো দ্বারা এই ওজোন স্তর ধ্বংস হয়? তাহলে সেই ওজোন স্তর যে গ্যাসগুলো দ্বারা ধ্বংস হচ্ছে, সেই গ্যাস কিন্তু আমাদের ব্যবহার কমাতে হবে, তাই তো? নাহলে ওজোন স্তর যদি আহ, ভবিষ্যতে বেশি করে ধ্বংস হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা আমাদেরই হবে। এটাও তোমরা মনে রাখবে যে এই ওজোন ধ্বংসকারী যে গ্যাস, সেই গ্যাস কিন্তু সৃষ্টির জন্য অনেকাংশে মানুষরাই দায়ী। তাহলে কি কি ওজোন ধ্বংসকারী গ্যাস রয়েছে দেখো? ক্লোরোফ্লুরোকার্বন, অর্থাৎ যা সাংকেতিক হচ্ছে সিএফসি। তাহলে ক্লোরোফ্লুরোকার্বন কিন্তু সব থেকে বেশি ওজোন গ্যাস ধ্বংস করে। আর কি? হ্যালন রয়েছে, মিথেন রয়েছে, নাইট্রোজেন অক্সাইড রয়েছে, মিথাইন ব্রোমাইড রয়েছে, এগুলো কিন্তু সবই হলো ওজোন ধ্বংসকারী গ্যাস। এবারে এই ক্লোরোফ্লুরোকার্বন, এই ক্লোরোফ্লুরোকার্বনটা কিভাবে উৎপন্ন হয় বা এর উৎস কি, কোত্থেকে আসে, যেটি বায়ুমণ্ডলের এই ওজোন স্তরকে ক্ষতি করছে? দেখো তোমাদের বাড়িতে নিশ্চয়ই রেফ্রিজারেটর রয়েছে, রয়েছে তো? এয়ার কন্ডিশনার অনেকের বাড়িতে রয়েছে, ফোম স্প্রে রয়েছে। তাহলে এই যে জিনিসগুলো যেমন রেফ্রিজারেটর অর্থাৎ ফ্রিজ, এসি, এইগুলো কিন্তু ক্লোরোফ্লুরোকার্বন ত্যাগ করে। ঠিক আছে? যে ক্লোরোফ্লুরোকার্বনটা কিন্তু বর্তমানে ওজোন স্তরকে ক্ষতিগ্রস্ত করছে। দ্বিতীয় রয়েছে দেখো হ্যালান। হ্যালানের উৎস কি? হ্যালান অগ্নি নির্বাপক যন্ত্র ও দ্রব্য। তাহলে এর উৎস, এই যে হঠাৎ করে কোথাও আগুন লেগে যাচ্ছে, তাহলে আমরা সেখানে অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে ব্যবহার করি বা বিভিন্ন স্প্রে করি, করি তো আগুন নেভানোর জন্য। তাহলে এই যে স্প্রে করছি সেটি কিন্তু হ্যালান রয়েছে, হ্যালান গ্যাস রয়েছে। সেই হ্যালান গ্যাস কিন্তু অনেকাংশে ওজোন যে স্তর সেটিও কিন্তু ধ্বংস করছে। তৃতীয় রয়েছে দেখো মিথেন, CH4। এই মিথেনের উৎস কি? জলাভূমি, ধান জমি, বায়োমাস পোড়ানো, এর ফলে কিন্তু মিথেন গ্যাসের সৃষ্টি হয়। জলাভূমি যে বিভিন্ন আগাছা রয়েছে সেগুলো পোড়ানো, বা ধান জমির যে অংশ রয়েছে সেগুলো যদি পোড়াই আমি, তাহলে কিন্তু কি গ্যাস সৃষ্টি হয়? মিথেন গ্যাস, যা কিন্তু বায়ুমণ্ডল ওজোন স্তর ধ্বংসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এছাড়া রয়েছে দেখো নাইট্রাস অক্সাইড। নাইট্রাস অক্সাইড এর সংকেত হলো N2O। উৎস কি? কৃষিতে যে আমরা সার প্রয়োগ করি, সার শিল্প, লাইলন শিল্প, এগুলো কিন্তু এই নাইট্রাস অক্সাইড উৎপন্ন করছে। আর এই নাইট্রাস অক্সাইড ওজোন স্তর ক্ষতি করে। আচ্ছা, মিথাইল ব্রোমাইড। এই মিথাইল ব্রোমাইডের উৎস কি? কীটনাশক। আমরা ধান জমিতে বা বিভিন্ন সবজিতে দেখবে পোকামাকড় মারার জন্য অনেক
স্প্রে করি অনেক জিনিস, তাই না? ওষুধ স্প্রে করি, তাহলে সেই ওষুধে কিন্তু কি থাকে, মিথাইল ব্রোমাইড, যা কিন্তু পরিবেশের ব্যাপক ক্ষতি করে এবং ওজোন স্তর ধ্বংসতেও কিন্তু সাহায্য করে। তাহলে তোমরা বলো আমাকে, ওজোন স্তর ধ্বংসকারী গ্যাসগুলো কি কি? ক্লোরোফ্লোরোকার্বন, হ্যালান, মিথেন, নাইট্রাস অক্সাইড, তাই তো? ভেরি গুড। জেনে রাখো কি, যে ওজোন গ্যাসের অস্তিত্বের কথা প্রথম বলেন কে? জার্মান রসায়নবিদ সি.এফ. স্কোনবি। তাহলে এই যে ওজোন গ্যাস, এই ওজোন গ্যাসের অস্তিত্বের কথা প্রথম বলেছিলেন কে? সি.এফ. স্কোনবি। এবং ওজনের সংকেত যে CO3 এর উদ্ভাবন করেন কে? জে.এল. সোরেট। তাহলে কিন্তু তোমরা মনে রাখবে যে প্রথম ওজোন গ্যাস সম্পর্কে ধারণা কে দেন? প্রথম ওজনের যে অস্তিত্ব রয়েছে সেটা কে বলেন? সেটা কিন্তু বলেন সি.এফ. স্কোনবি। এবং এর যে রাসায়নিক সংকেত O3, এই নামটি কে দেন? জে.এল. সোরেট। ভেরি গুড। আচ্ছা, এরপরে দেখো স্টুডেন্ট, চার্লস ফেব্রি এবং হেনরি বোস ওজোন স্তরের আবিষ্কারক হলেও ওজোন স্তর সম্পর্কে প্রথম বিস্তৃত ব্যাখ্যা কিন্তু দেন ব্রিটিশ পদার্থ ও আবহাওয়াবিদ জি.বি.এম. ডবসন। এবং এই ডবসনের নাম অনুসারেই কিন্তু ওজনের যে ঘনত্ব মাপা হয়, সেই ওজনের ঘনত্ব মাপার একককে কি বলা হয়? ডবসন একক। খুব ভালো করে মনে রাখবে তোমরা, পরীক্ষায় কিন্তু খুব আসে এটা, যে ওজনের ঘনত্ব বা ওজোন স্তরের ঘনত্ব মাপার যন্ত্রের নাম কি? তাহলে কি হবে উত্তর? ডবসন এককে কিন্তু, অর্থাৎ ডিইউ, ডবসন এককে কিন্তু ওজোন স্তরের ঘনত্ব মাপা হয়। আর এই ডবসন কে একজন কিন্তু ব্রিটিশ পদার্থ এবং আবহাওয়াবিদ, যিনি কিন্তু এই ওজোন স্তর সম্পর্কে সঠিক ব্যাখ্যা দিয়েছিলেন, জি.বি.এম. ডবসন। এবং ওজোন ঘনত্ব মাপার যন্ত্র হলো কিন্তু ডবসন স্পেকট্রোফটোমিটার। তাহলে ওজনের যে ঘনত্ব মাপক, তার নাম কিন্তু হলো ডবসন স্পেকট্রোফটোমিটার। তোমরা কিন্তু এই দুটো নাম ভালো করে মনে রাখবে। স্কোনবি এবং জে.এল. সোরেট কিন্তু O3 নাম করেছিলেন, এবং স্কোনবি সর্বপ্রথম কিন্তু এই ওজোন স্তরের কথা জানিয়েছিলেন। আচ্ছা, এরপরে দেখো রয়েছে ওজোন গহ্বর। ওজোন গহ্বর মানে যে ওজোন যে স্তর বায়ুমণ্ডলের চারিদিকে রয়েছে, সেটার মাঝখানে যখন কোনো জায়গায় ফুটো হয়ে যাবে বা ওজোন স্তর পাতলা হয়ে যাবে, যেখান থেকে সূর্যের অতিবেগুনি রশ্মি সরাসরি পৌঁছাবে, তখন কিন্তু আমরা কি বলবো? সেই জায়গাটাকে ওজোন গহ্বর। দেখো, যেখানে স্ট্র্যাটোস্ফিয়ারের ওজনের ঘনত্ব 200 ডপসন ইউনিট এরও কম, এবং যেখান দিয়ে অতিবেগুনি রশ্মি প্রবেশ করে, তা হলো কিন্তু ওজোন হোল বা ওজোন গহ্বর। খুব পরীক্ষায় দেয় যে ওজোন গহ্বর বা ওজোন হোল কাকে বলে, তোমরা কিন্তু এটা অবশ্যই জানবে। তাহলে কি, যেখানে স্ট্র্যাটোস্ফিয়ারে ওজনের ঘনত্ব 200 ডপসনেরও কম এবং সেখানে দিয়ে কিন্তু অতিবেগুনি রশ্মি প্রবেশ করছে, সেই জায়গাটাকে আমরা কি বলবো? ওজোন হোল বা ওজোন গহ্বর। এই ওজোন গহ্বর বর্তমানে কিন্তু আন্টার্কটিকা অঞ্চলে তৈরি হয়েছে। দেখো, এই যে পৃথিবীর যে উত্তর দিকে মেরু অঞ্চল রয়েছে, সেই মেরু অঞ্চলে কিন্তু কি রয়েছে? আন্টার্কটিকা। তাহলে সেই মেরু অঞ্চল আন্টার্কটিকায় কিন্তু এরকম গহ্বর, দেখো চারিদিকে কিন্তু ওজনের স্তর রয়েছে, এই জায়গাটা দেখো ফাঁকা, তাই না? 2006 সালের আগস্ট মাসে এই গহ্বর সর্বাধিক বৃদ্ধি পেয়ে 2.75 কোটি বর্গ কিমি কিন্তু হয়ে দাঁড়িয়েছে। তাহলে দিনের পর দিন কিন্তু এটি আরো বাড়ছে। দেখো, এই যে সূর্যরশ্মি কিন্তু, এই যে ওজোন স্তর, দেখো এখানে দেখো গর্ত সৃষ্টি হয়েছে, এখানে এরকম পাতলা গর্ত সৃষ্টি হয়েছে, এখান থেকে সৌরশক্তি বা সূর্যের অতিবেগুনি রশ্মি কিন্তু সরাসরি আমাদের শরীরে পড়লে আমাদের কিন্তু বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হবে। তাহলে সারা পৃথিবীর তো জায়গা আমরা দেখলাম, সারা পৃথিবীর মধ্যে কেন এই আন্টার্কটিকাতে ওজোন স্তর বা ওজোন গহ্বর লক্ষ্য করা যায়, তারও কিন্তু কারণ রয়েছে। কি কারণ রয়েছে? দেখো, আন্টার্কটিকা অঞ্চলে একটানা প্রায় 6 মাস উষ্ণতা থাকে -78 ডিগ্রি সেলসিয়াসেরও নিচে। আন্টার্কটিকা আমরা জানি সাদা মহাদেশ, বরফের মহাদেশ বলা হয়। তাহলে সেখানে একটানা 6 মাস কিন্তু -78 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে, যা মেরু স্ট্র্যাটোস্ফিয়ারের মেঘ সৃষ্টির সহায়ক। এই মেঘ ওজোন গহ্বর সৃষ্টির মূল কারণ। তাহলে ওজোন গহ্বর সৃষ্টির জন্য দায়ী কে? যে স্ট্র্যাটোস্ফিয়ারিক মেঘ। ঠিক আছে? উত্তর মেরুতে একটানা উষ্ণতা এতটা কম হয় না বলেই
ওখানে ওজোন গহ্বর তৈরি হয়নি। অপরদিকে কি, উত্তর মেরুতে কিন্তু আবার এটা সৃষ্টি হয়নি। ঠিক আছে, তাহলে কোথায় সৃষ্টি হয়েছে? দক্ষিণ মেরুতে যে একদম আটলান্টিকা রয়েছে, সেখানে কিন্তু এই ওজোন গহ্বরটি সৃষ্টি হয়েছে। কেন সৃষ্টি হয়েছে? যে একটানা 6 মাস -78 ডিগ্রি তাপমাত্রা থাকে বলে এখানে কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারিক মেঘ সৃষ্টি হয়, যা এই ওজোন গহ্বরটা তৈরি করে। আচ্ছা, এরপরে দেখো স্টুডেন্ট, রয়েছে ওজোন স্তর বিনাশের কারণ, অর্থাৎ ওজোন স্তর ধ্বংস হচ্ছে কেন। দেখো, ওজোন স্তর যে আহ, উৎসগুলো বা গ্যাসগুলো রয়েছে, ধ্বংসকারী গ্যাসগুলো রয়েছে, সেগুলো তোমরা জেনেছো। তাহলে সেই গ্যাস যদি আমরা বেশি পরিমাণে পরিবেশে ছাড়ি, তাহলে কিন্তু ওজোন স্তর ধ্বংস হয়। তাহলে মানুষের কাজের জন্যই কিন্তু বর্তমানে বেশি ওজোন স্তরটা ধ্বংস হচ্ছে, এবং সাথে সাথে প্রকৃতিও কিছু অংশে দায়ী রয়েছে। তাহলে ওজোন স্তর বিনাশে প্রকৃতি ও মানুষ উভয় দায়ী হলেও মানুষই কিন্তু প্রধান দোষী। ঠিক আছে, কেন হচ্ছে বিনাশ? বিগত কয়েক দশক ধরে মানুষের অবিবেচিত প্রসূত কাজের কারণে বাতাসে কিন্তু ক্লোরোফ্লোরোকার্বন বেড়ে চলেছে। কারণ এখন আমরা দেখবো প্রায় প্রতিটি বাড়িতে রেফ্রিজারেটর অর্থাৎ ফ্রিজ, প্রতিটি বাড়িতেই প্রায় এসি রয়েছে। ফলে এই এসি থেকে যে নির্গত গ্যাসগুলো, সেগুলো কিন্তু হলো এই ক্লোরোফ্লোরোকার্বন গ্যাস। এছাড়া নাইট্রাস অক্সাইড, বিভিন্ন হ্যালান, তারপরে তোমার মিথেন, মিথাইল ব্রোমাইড, মিথাইল ক্লোরোফর্ম নাইট্রেট অক্সাইড, এই গ্যাসের মাত্রাতিরিক্ত ব্যবহারের কারণে ওজোন স্তর কিন্তু বর্তমানে ধ্বংসের মুখে পরিণত হয়েছে। মনে থাকবে তাহলে ওজোন স্তর বিনাশের কারণ কি। আচ্ছা, এরপরে দেখো স্টুডেন্ট, রয়েছে যে ওজোন স্তর হ্রাসের প্রভাব। এই ওজোন স্তর ধ্বংস হচ্ছে, এই ধ্বংসের ফলে আমাদের পৃথিবী থেকে কি প্রভাব পড়বে। দেখো, এই পৃথিবীতে ওজোন স্তর ধ্বংসের ফলে মানুষের উপর যেমন প্রভাব পড়ে, ঠিক তেমনি উদ্ভিদের উপর প্রভাব পড়ে কিন্তু। ঠিক আছে, মানুষের উপর প্রভাব পড়ছে, উদ্ভিদের উপর প্রভাব পড়ছে, এবং জলবায়ুর উপরেও কিন্তু এর ব্যাপক প্রভাব পড়ে। কি প্রভাব পড়ছে দেখো। নাম্বার ওয়ান, মানুষের উপর প্রভাব। মানবদেহের যে ত্বক রয়েছে, সেই ত্বকের অনাবৃত অংশ ইউভি দ্বারা সৌরদত্ত হয়ে চামড়া তামাটে রঙের হয়ে যায়। সৌর শক্তি যেখানে যদি পড়ে এবং তাতে যদি অতিবেগুনি রশ্মি থাকে, তাহলে সেখানে কিন্তু কি হয়, চামড়া কিন্তু তামাটে টাইপের হয়ে যায়। আর কি, সূর্যের যে অতিবেগুনি রশ্মি, সেটি কিন্তু ত্বকের ক্যান্সার সৃষ্টি করে। দেখো এই যে ছবি, তাহলে ত্বকের ক্যান্সার ঘটাতে কে সাহায্য করে? সূর্যের অতিবেগুনি রশ্মি, যে রশ্মিটা কিন্তু ওজোন গহ্বর শোষণ করে নেয়। আচ্ছা, 3 নম্বর, মানুষের চোখের লেন্স এবং কর্নিয়া ক্ষতিগ্রস্ত হয়। যদি সরাসরি সূর্যরশ্মি তো পড়ে ওজোন স্তর ভেদ করে, তাহলে কি হবে? আমরা তো সেটা দেখছি। তাহলে আমাদের চোখের কিন্তু লেন্স, কর্নিয়া, এগুলো কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে। অল্প বয়সীদের চোখে কিন্তু খুব তাড়াতাড়ি ছানি পড়ে যাবে। এরপর নাম্বার 4 কি রয়েছে দেখো, অতিবেগুনি রশ্মির দ্বারা মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু হ্রাস পায়। মানুষের শরীরে যে ইমিউনিটি পাওয়ার রয়েছে, সেই ইমিউনিটি পাওয়ারটা কিন্তু দিনের পর দিন কমে যাবে এই অতিবেগুনি রশ্মি যদি মানুষের শরীরে প্রবেশ করে। আচ্ছা, ওজোন স্তর সংরক্ষণ হয় কিন্তু এই মন্ট্রিল প্রোটোকল বলে একটা আলোচনা সভা হয়েছিল মন্ট্রিলে। সেখানে এই ওজোন স্তর সংরক্ষণের জন্য কিন্তু বিভিন্ন দেশের প্রতিনিধিরা এসে সেখানে আলোচনা করেছিলেন। এরপর দেখো নাম্বার খ, অর্থাৎ ক কি বললাম আমরা, যে মানুষের উপর প্রভাব। প্রাণী জগতের উপর কি প্রভাব পড়ছে দেখো। সামুদ্রিক ফাইটোপ্লাঙ্কটন সহ সমস্ত জলজ প্রাণীর কিন্তু সংখ্যা দিনের পর দিন হ্রাস পাবে। যেমন মাছ উৎপাদন কিন্তু কমে যাবে। 2 নম্বর কি, মাছ উৎপাদন কমে যাবে। 3 নম্বর কি, নিম্ন শ্রেণীর প্রাণীর বৃদ্ধি ও বিকাশ ব্যাহত হবে। বিশ্ব ওজোন সুরক্ষা দিবস কবে পালন করা হয় স্টুডেন্ট, তোমরা জানো? 16ই সেপ্টেম্বর। দেখো, বিশ্ব ওজোন স্তর সুরক্ষা দিবস। কারণ এই যে মন্ট্রিল প্রোটোকল তোমাদের বললাম, সেখানে কিন্তু এই ওজোন স্তর সংরক্ষণের জন্য বিভিন্ন দেশ কিন্তু শপথ নিয়েছিলেন, এবং ওজোন স্তর সুরক্ষা দিবস হিসেবে 16ই সেপ্টেম্বর দিনটাকে কিন্তু বেছে নেওয়া হয়েছিল। আচ্ছা, এরপরে দেখবো আমরা উদ্ভিদ জগতের উপর কি প্রভাব পড়ছে। উদ্ভিদ মানে গাছে রয়েছে, তাহলে গাছের পাতা যে 20 থেকে 50% ক্লোরোফিল পরিমাণ কিন্তু হ্রাস পাচ্ছে। ফলে ক্ষতিকর মিউটেশন ঘটে, ফটোসিনথেসিস ব্যাঘাত ঘটে। দেখো এই যে পাতার এই অংশগুলো দেখো ধীরে পর দিন হলুদ হয়ে যাচ্ছে, অর্থাৎ ক্লোরোফিল কিন্তু হ্রাস পেয়ে যাচ্ছে। ক্লোরোফিল হ্রাস পেলে কি হয়, উদ্ভিদের পাতা সবুজ হয়ে যায়, এই সবুজ থেকে হলুদ হয়ে যায়, তাই তো। ফলে তারা কিন্তু নিজেদের দেহে খাদ্য তৈরি করতে পারে না। নাম্বার 2, পত্ররন্ধ্র দ্বারা বাষ্পীভবন হ্রাস পায় ও মাটির জল কিন্তু নিঃশেষিত হয়।
মাটির তলায় যে জলস্তর সেটি কিন্তু খুব তাড়াতাড়ি নিঃশেষিত হয় এবং পত্ররন্ধ্রে যে বাষ্পীভবন হয় সেই বাষ্পীভবন কিন্তু বৃদ্ধি পায়। ঠিক আছে স্টুডেন্ট, তাহলে আমরা কিন্তু আজকে বায়ুমণ্ডলের যে স্তরবিন্যাস পার্ট 2 তে আমরা সমস্ত যে স্তরগুলি সেগুলো নিয়ে আলোচনা করলাম এবং কি নিয়ে আলোচনা করলাম, যে বায়ুমণ্ডলের যে বিভিন্ন স্তরগুলো রয়েছে এবং ওজোন স্তর রয়েছে, তাই না? এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে বায়ুমণ্ডলের তাপ, উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন নিয়ে কিন্তু আলোচনা করব। আজকের ক্লাসটা এই পর্যন্তই। আশা করি সবার খুব ভালো লেগেছে। এরপরে একটু আমরা তোমাদের সময় নেব, কারণ কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে, যেগুলি আজকের বিষয়ে আমরা পড়লাম সেখান থেকে। ঠিক আছে, চলো সেগুলো একটু আমরা চোখ বুলিয়ে নিই। নাম্বার 1, মেসোপজ কোন দুটি স্তরের সীমারেখা? বলো। ভেরি গুড, মেসোস্ফিয়ার আর থার্মোস্ফিয়ার স্তরের কিন্তু মাঝখানে রয়েছে এই মেসোপজ। আচ্ছা, থার্মোস্ফিয়ারের অপর নাম কি? ভেরি গুড, আয়নোস্ফিয়ার। নাম্বার 3, বেতার তরঙ্গ কোন স্তর থেকে প্রতিফলিত হয়? বলো। থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার থেকে। ভেরি গুড। নাম্বার 4, প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় কাকে? কাকে বলা হয়? ওজোন স্তরকে, তাই না? কেন বলা হয়? কারণ সূর্যের যে অতিবেগুনি রশ্মি সেটা কিন্তু এই ওজোন স্তর শোষণ করে নেয়। নাম্বার 5, ওজোন ধ্বংসকারী গ্যাস গুলি কি কি? বলো। ক্লোরোফ্লোরোকার্বন বা সিএফসি আর হ্যালান, তাই তো? আর কি ছিল? নাইট্রাস অক্সাইড, মিথেন, এগুলো কিন্তু এই ওজোন ধ্বংসকারী গ্যাস। নাম্বার 6, ওজোন ঘনত্ব মাপার একক কি? ভেরি গুড, ডপসন একক। তাহলে ডপসন এককে কিন্তু ওজনের ঘনত্ব মাপা হয়। ওজোন গহ্বর কাকে বলে? বলো, ওজোন গহ্বর কাকে বলে? দেখো, স্ট্র্যাটোস্ফিয়ারে এই ওজোন গহ্বর থাকে। এই স্ট্র্যাটোস্ফিয়ারে যদি ঘনত্ব 200 ডপসনের কম হয় এবং যেখান দিয়ে অতি বেগুনি রশ্মি কিন্তু পৃথিবীতে প্রবেশ করবে, সেই স্থানে যে গর্ত সৃষ্টি হবে তাকেই আমরা কিন্তু বলছি ওজোন গহ্বর বা ওজোন হোল, তাই তো? আচ্ছা, ওজোন হ্রাসের প্রভাব কি? তিনটি বিষয়ের উপরই প্রভাব পড়বে, যেমন সমস্ত জীবজগৎ থেকে মানুষের উপর প্রভাব পড়বে, উদ্ভিদের উপর প্রভাব পড়বে এবং জলবায়ুরও কিন্তু ব্যাপক পরিবর্তন ঘটবে এই ওজোন স্তরের হ্রাসের ফলে। ঠিক আছে স্টুডেন্ট, আজকের ক্লাসটা এই পর্যন্তই। তোমাদের অসংখ্য ধন্যবাদ ক্লাসটা মনোযোগ দিয়ে শোনার জন্য। থ্যাংক ইউ ক্লাস।